সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির আজকের এই বিশেষ লাইভ অনুষ্ঠান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত ২১-এর পংক্তিমালা অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আজ আমরা শুনব গান, শুনব আবৃত্তি এবং কথা শুনব আমাদের বিদগ্ধ ব্যক্তিদের কাছ থেকে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন, আমার ডান দিকে রয়েছেন আমাদের সকলের প্রিয় শিল্পী হাদিউজ্জামান বুলবুল। অত্যন্ত সুন্দর কণ্ঠ, আমরা একটু পরে সেটি আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। এবং রয়েছেন বিশিষ্ট বাচিক শিল্পী, টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপক, আমাদের সকলের প্রিয় সৈয়দ আল জাবের, ডাহুক আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক। এবং আমার বাম পাশে রয়েছেন প্রখ্যাত শিক্ষাবিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সংস্কৃতি চিন্তক, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব সাইফুল আরেফিন লেলিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং আমি মাহবুব মুকুল আপনাদের সাথে রয়েছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের এই অনুষ্ঠানটি আপনারা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আজকের এই অনুষ্ঠানে আমরা শুরুতেই সাইফুল আরেফিন লেলিন ভাইয়ের কাছে যাব। আপনার কাছে শুরুতেই জানতে চাই যে একটি রাষ্ট্রভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের যে ভাষার অধিকার প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল, যে লক্ষ্য নিয়ে আমরা রাষ্ট্রভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম, রফিক সালাম বরকত সহ অনেকেই সেদিন শাহাদাত বরণ করেছিলেন। সেই শহীদদের রক্ত এবং সেই আন্দোলনের যে ফসল ফলার কথা ছিল, দীর্ঘ ৫৪ বছরে আমাদের ৫২ থেকে ধরলে তারও বেশি ৭৪ বছরে আমাদের সেই আশার প্রতিফলন কতটুকু হয়েছে বলে আপনি মনে করেন? জি, আপনাকে ধন্যবাদ। এবং আজকের যেই ২১-এর পংক্তিমালা যারা দেখছেন তাদের সবাইকে ২১-এর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দেখেন, শুরুতেই যে কথা বলেছেন যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেটি তো পৃথিবীর ইতিহাসে একমাত্র বাংলা ভাষাই যার জন্য তাদেরকে রক্ত দিতে হয়েছে। এই কারণে একটি মাতৃভাষা দিবস হতে পারে, কিন্তু আসলে মাতৃভাষা অর্জনের জন্য আমরা আসলে যুদ্ধটা করি নাই, এই ব্লাড শেডিংটা হয় নাই, এই রক্তপাত হয়েছিল আসলে রাষ্ট্রভাষা বাংলা চাই। আমি দর্শকদের বুঝবার সুবিধার্থে এইটুকু কথা আরেকবার বলছি যে রাষ্ট্রভাষা বাংলা চাই, এটি ছিল আমাদের মূল স্লোগান। তার মানে আমরা একটি রাষ্ট্রের করায়ত্ত যে সমস্ত প্রতিষ্ঠান আছে, রাষ্ট্রের ভাষা জনগণের সাথে বলবার জন্য যে সমস্ত প্রতিষ্ঠান আছে, সেই সমস্ত জায়গাতে মূলত বাংলা বলবে, মানুষেরা তাদের মাতৃভাষায় শুনবে, বলবে, এটাই ছিল আসলে সেই অধিকার। এখন যদি সেই কথায় আসি, তাহলে প্রথমত আমি বলতে চাইব যে এই যে রক্তাক্ত ইতিহাস এবং তার বিনিময়ে পাওয়া রাষ্ট্রভাষা, ধরুন আমাদের রাষ্ট্রের সবচেয়ে বড় একটা অনুষঙ্গের নাম যদি বলি আইন এবং বিচার, আদালত, আদালতের ভাষা সেই ব্রিটিশ আমল থেকে ইংরেজি ছিল, এখনও ইংরেজি চলছে। তো তাহলে এই মানে এটি একটি কষ্টের কথা, কিন্তু মানে আমি ঠিক বলতে চাচ্ছি না যে এটা আমাদের মানে খুব প্রতিপন্ন হয়েছে বা হয় নাই, সেটা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে কষ্টের কথাটুকু দেখেন, যে সালাম বরকত, রফিক জব্বারের কথা বলছে। এখানেও আরেকটি কথাও আছে যে আসলে ভাষা শহীদ কয়জন, সেটা কি আমাদের দেশের মানুষ জানে, তার সংখ্যা জানে? এবং ভাষা শহীদ কে কে আছে? এই যে গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে এই কটা নামই শুধু প্রকাশিত হয়, আসল নাম কয়জন সেটাও কিন্তু বলা এখনো হয়নি, এখনো বলা হয়নি। তো এই যে ধূম্রজালের মতো করে একটি জাতি তার নিজস্ব ভাষা, তার সর্বপ্রথম একজন ভাষা, যে আপনি আমাকে কথা বলতে বলেছেন না, আর আমি যে কথা বলছি, আমার কথাটাই তো আমি, বা আমি হচ্ছে এই কথাটা, সেই কথাটা বলার জন্য মানুষেরা বাংলাটাকে সব জায়গায় পায়নি। আমাদের লেখাপড়া, স্কুল বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, সমস্ত জায়গায় কিন্তু এখন ওই দ্বিচারিতা আছে। আমি একটু রাজনৈতিক পরিভাষা ইউজ করলাম, দ্বিচারিতা আছে। কারণ কোথাও গিয়ে তারা বাংলায় পড়ছে, কেউ কেউ ইংরেজিতে পড়ছে। আমার এক বন্ধু, খুব বিখ্যাত উকিল, ভদ্রলোকের নাম আমি বলছি না সঙ্গত কারণেই, উনি একদিন আমাকে বললো যে তোমার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আইন অঙ্গনে মোটেও ভালো করে না, কারণ ওরা বাংলায় সব টার্মগুলো বলে, বাংলায় তো আমাদের বিচারপতিরা কিছু বোঝেও না, ওনারা যদিও বাংলাদেশি কিন্তু ওরা বোঝেন না, এখন তারা ভালো করতে পারছে না। আর উনি
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আসছেন, এটা বললেন যে আমরা ইংরেজি বলি সুতরাং আমরা কিন্তু ভালো উকিল। দেখেন এই যে বৈষম্য, একই বাংলাদেশে আবার দেখেন কোথাও ইংলিশ মিডিয়াম স্কুল চলছে, কোথাও ইংলিশ ভার্সন চলছে, কোথাও কমি মাদ্রাসা চলছে, কোথাও আলিয়া মাদ্রাসা চলছে। মানে আমি স্বাগত জানাই যে সব ধরনের ব্যবস্থা মানুষের জন্য থাকা উচিত, কিন্তু ভাষার প্রশ্নে একটা রাষ্ট্রের কি দায়িত্ব আছে, ভাষাটাকে কোথায় কোথায় হবে আর কোথায় কোথায় হবে না, সেটা যদি 52-র আগে যে অবস্থা পরে সে একই অবস্থা হয়, তাহলে আমার মনে হয় যে আমরা বেশ খানিক পিছিয়ে আছি। আমরা এই বিষয়গুলো চিন্তা করার মতো লোক বোধহয় খুব কমই আছেন, যারা রাষ্ট্রযন্ত্র চালাচ্ছেন তাদের অন্তত এটা চিন্তা করা উচিত। দেখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, আমি যদি সর্বোচ্চ প্রতিষ্ঠান ধরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনি 10 জন প্রফেসরের ফেসবুকের যে বাংলা ওনারা লিখছে সেই বাংলাটা আপনি সামনে এনে দেখেন, মানে আপনি লজ্জায় কোথায় যে লুকোবেন, কচু বনে কি কি, মানে এই বিষয়গুলো তখন আমার মনে হয় কি যে আমরা বোধহয় ফেল করেছি। আর আমরা যে ফেল করেছি এটা আমরাই টের পাচ্ছি না যে আমরা ফেল করেছি। বাংলার অবস্থাটা খুব ভালো হওয়া দরকার। আপনি বলেন রেডিও টিভি বলেন, সাংবাদিকতা বলেন, বড় বড় মানে যারা এই যে বিভিন্ন টিভির উপস্থাপকরা আপনাকে নিয়ে যাচ্ছে প্রোগ্রামে, বিভিন্ন জায়গায় তারা মানে প্রোগ্রাম করছে, সেই সমস্ত জায়গায় আপনি দেখেন যে বাংলার উচ্চারণের, বাংলার শব্দের কি বেকায়দা অবস্থা। আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে শিক্ষকদেরকে একটু দেখি, একটু শেখার চেষ্টা করি, যারা সিনিয়র শিক্ষক আছেন ওনাদের বাংলার যে মানে আমার কাছে মনে হচ্ছে যে বানানের যে সয়লাব যাচ্ছে, বাজে অবস্থা। এই বানান নিয়ে বাংলা একাডেমি জড়িত আছে, এই বানান নিয়ে আমাদের ইতিহাস ঐতিহ্য জড়িত আছে, আমাদের দেশের কোন বানানগুলো কিভাবে চলছে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ার একটা অংশ পশ্চিমবাংলা তো বাংলাই বলে, সেখানকার সাথে আমাদের যে মানে আল মাহমুদ এক সময় বলতেন যে বাংলা ভাষার রাজধানী হচ্ছে ঢাকা, তার আগের কবি সাহিত্যিকরা বলতেন যেটা কলকাতা, এটা নিয়েও একটু মারামারি আছে, ঠেলাঠেলি আছে। কিন্তু মূল কথা হচ্ছে যে রাষ্ট্রের যে সমস্ত প্রতিষ্ঠান মানুষকে মানে কমিউনিকেট করে, তাদের সাথে মানে কথোপকথন করে, সেই ভাষাগুলো অবশ্যই তো বাংলা হওয়া দরকার। আপনি তো এই কথা আমাকে বলতে পারেন না যে রাষ্ট্রের সবাই এমএ পাস করে ফেলেছে, সবাই পিএইচডি করে ফেলেছে। অবশ্য এমএ পাস আর পিএইচডিদের কি অবস্থা সেটা মানে আমি মানে খুব শ্রদ্ধার সাথেই বলতে চাই, বিনয়ের সাথে বলতে চাই, 10 জন প্রফেসরের আপনি বাংলা পোস্টগুলো, সেটা ফেসবুক হোক, কোথাও টুইটার হোক, আপনি দেখেন, আপনি চমৎকার হতাশায় আপনি ডুবে যাবেন। এইটা আমরা চাইনি, মৌলিক জায়গা থেকেই পরিবর্তনটা দরকার। ধন্যবাদ। তার মানে আমরা যে আশা নিয়ে রাষ্ট্রভাষা আন্দোলন করেছিলাম সে আশা আসলে আমাদের অপূর্ণই রয়ে গেছে, এবং কোথাও বাংলা ভাষার সেই চর্চা পরিপূর্ণতা লাভ করেনি, বিশেষ করে শিক্ষা ব্যবস্থায়, আইন আদালতে, কোথাও না। এখন আমরা অনেক সময় দেখি যে যখন আমাদের এমপি মন্ত্রী বা ইউনিভার্সিটির শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা কথা বলেন, অনেক সময় তারা ফাঁকে ফাঁকে বাংলা বলেন, মানে বেশিরভাগই ইংলিশ এবং বাংলার একটা সংমিশ্রণে তারা কথা বলেন। তো এটা খুবই দুর্ভাগ্যজনক আমাদের জন্য। আমরা যখন কোনো বিদেশিকে বলি যে আপনি বাংলা ভাষায় কথা বলেন, তিনি কিন্তু একদম মানে বাংলাই বলেন, তিনি কিন্তু তার মধ্যে ইংরেজি মিশেল করে বলেন না। কিন্তু আমরা যখন কোনো একজন ব্যক্তিকে কোনো একটা বক্তৃতা দিতে বলি, তখন তার মধ্যে তিনি মানে অপ্রাসঙ্গিকভাবে ইংরেজি নিজের পাণ্ডিত্য জাহির করার জন্য হোক বা যে কোনো কারণে হোক সেটা করে ইংরেজি না বলে যাতে ওঠা যায় না। হ্যাঁ, মনে হয় যে এরকম একটা ব্যাপার, মানে নিজের ভাষার প্রতি এই যে হীনমন্যতা, যত দূর সম্ভব যেখানে আমরা কোনো ভাষা খুঁজে পাচ্ছি না তখন আমরা একটা ভাষাকে আমাদের মধ্যে আনতে পারি, কিন্তু যতক্ষণ আমার নিজের ভাষা আছে তখন কেন আমরা আরোপ করব অন্য ভাষাগুলোকে এর মধ্যে। এটা আপনি মানে খুবই চমৎকার বলছেন যে দেখেন বিদেশি ভাষার প্রতি কিন্তু একটা আগ্রহ থাকে মানুষের, আর আমরা একটা ছোট দেশ, ছোট জাতিসত্তা, এখানে যারা আসে তারা বাংলা একটু বলেন, এটা মানে আবেগ করে হোক, আগ্রহ করে হোক বলেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা যারা ইংরেজি বলতে গিয়ে 2-5টা ফনেটিক্স ভুল করি, 2-5টা মানে শব্দগুলো, ডিকশনগুলো ঠিক মতো বসাতে পারি না, তখন কিন্তু তারা তাদের নিক্তিতে মাপতে গিয়ে আমাদেরকে একদম ছেটে ফেলেন। মানে আমরা ভালো ইংরেজি বলছি না, হতেই পারে, কিন্তু ভালো বাংলা যে তারা বলবেন সেটার জন্য তো আমাদের একটু প্রস্তুতি থাকা উচিত। জি, সেটা নাই। আমি একটা ছোট্ট গল্প আপনাকে বলি। আমি আপনার গল্পটা একটু যদি শুনি, একটা গান শুনি এসে, নিশ্চয়ই সেটা মনে হয় ভালো হয়, যে গল্পটা থাক একটা আকর্ষণ। দর্শক, আমরা
সাইফুল আরেফিন লেলিন, আমাদের প্রখ্যাত শিক্ষাবিদ, তার আলোচনা শুনছিলাম। আমরা এখন একটি গান শুনবো এবং গান শুনে এসে তিনি একটি গল্প বলবেন, সেই গল্পটা আমরা শুনবো। তো হাদিউজ্জামান বুলবুল, কোন গানটি আমরা ক্ষমা সুন্দর তুমি দৃষ্টিতে গাইবে? দেখছি। জি, ধন্যবাদ প্যানভিশন টিভিকে এত সুন্দর একটা আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি যেহেতু মাতৃভাষা দিবস আজকে, তো এই মাতৃভাষা দিবস কেন্দ্রিক একটি গান আমি পরিবেশন করছি। আসলে রাষ্ট্রভাষা দিবস, কিন্তু আমরা এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখন পালন করি। জি 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 এটা সমস্যা নেই, বলেন আপনি। জি। কথা ও সুর এস বি হাবিব ভাই, তার কথা এবং সুরে আমি পরিবেশন করার চেষ্টা করছি। আবার আসুক 52, আসুক আবার 21-এর বান, আবার আসুক 52, আসুক আবার 21-এর বান, ডালে কৃষ্ণ চূড়া ফুটুক আগের মতো, ডালে কৃষ্ণ চূড়া ফুটুক আগের মতোই, হোক নতুন প্রভাত ফেরির গান, হোক নতুন করে প্রভাত ফেরির গান, হোক নতুন করে প্রভাত ফেরির গান, হোক নতুন করে প্রভাত ফেরির গান। রফিক শফিক আসুক ফিরে, বরকত সালাম জব্বার, রফিক শফিক আসুক ফিরে, বরকত সালাম জব্বার, হাতে হাত কাঁধে কাঁধ, হাতে হাত কাঁধে কাঁধ রেখে তুলব স্লোগান, দাবি আদায়ে আবারও, বাধা মারিয়ে সীমা ছাড়িয়ে, বাধা মারিয়ে সীমা ছাড়িয়ে, জেগে উঠুক শত কোটি প্রাণ, জেগে উঠুক শত কোটি প্রাণ, হোক নতুন প্রভাত ফেরির গান, হোক নতুন করে প্রভাত ফেরির গান, হোক নতুন প্রভাত ফেরির গান, হোক নতুন করে প্রভাত ফেরির গান। কৃষক শ্রমিক মুটে মাঝে, রাজপথে নামুক আবারও, কৃষক শ্রমিক মুটে মাঝে, রাজপথে নামুক আবারও, মুখে মুখ চোখে চোখ, মুখে মুখ চোখে চোখ রেখে বলবো চাপা ব্যথা বাধা সে যদি হাজারো, রুখে দাঁড়িয়ে হাত বাড়িয়ে, রুখে দাঁড়িয়ে হাত বাড়িয়ে, তুলব বিজয়ের নব নবতান, তুলব বিজয়ের নব নবতান। আবার আসুক 52, আসুক আবার 21-এর বান, আবার আসুক 52, আসুক আবার 21-এর বান, ডালে কৃষ্ণ চূড়া ফুটুক আগের মতো, ডালে কৃষ্ণ চূড়া ফুটুক আগের মতোই, হোক নতুন প্রভাত ফেরির গান, হোক নতুন করে প্রভাত ফেরির গান, হোক নতুন প্রভাত ফেরির গান, হোক নতুন করে প্রভাত ফেরির গান, হোক নতুন করে প্রভাত ফেরির গান, হোক নতুন করে প্রভাত ফেরির গান। মাশাআল্লাহ, চমৎকার একটি গান শুনলাম আমরা। এস বি হাবিব, গানের গীতিকার কি? উনি নিজেই।
তো এসবি হাবিব তো খুব ভালো সুর করেন, জানতাম তিনি গানও লিখেছেন চমৎকার একটি, খুব ভালো লাগলো। তো এখন আমরা সাইফুল আরেফিন লেলিন ভাই, আপনার সেই কথাটা শুনতে চাই যে কি একটি গল্প বলতে চেয়েছেন। না, আমি একটা গল্পের কথা মনে হলো, একটা বেশ আগের কথা আর কি, 10-12 বছর আগে আমি আসলে বাপের বাড়ি থেকে ঢাকায় আসছি, গাড়িতে করে ঢাকায় আসছি। হঠাৎ করে আমার মনে হলো যে আমার সিটমেট যিনি বসে আছেন তার গালের কালারটা, মানে তার চামড়াটা ঠিক আমাদের মতো না। তো আমি যেন কোনোভাবেই বলে ফেললাম যে হাই, বলে ফেললাম। উনি আমার চেয়ে লম্বা করে বলে ফেললেন হাই, মানে খুবই উনি মানে পালে হাওয়া পেয়েছেন এরকম একটা বিষয়। তো পরে বুঝলাম যে উনি ভিনদেশী লোক, ভদ্রলোকের বাড়ি অস্ট্রেলিয়াতে, তবে বাংলাদেশে তিনি একটা এনজিও প্রতিষ্ঠানের কারণে উনি বছর 7-7.5 তখন বাংলাদেশে আছেন। তো আমি ফেরিঘাট, তখন তো এই যে মানে আমরা আরিচা হয়ে ঢাকায় ঢুকি আর কি, আমরা তখন তো ইয়ে হয়নি, ব্রিজ, যমুনা ব্রিজও হয়নি। ফেরিঘাটে এসে আমি তখন আপেল কুল বাউকুলের সময় আমি কুল কিনলাম, কুল কিনে ধুয়ে মুছে বিদেশি মেহমান আমি ওনাকে একটু দিলাম যে কুল খান, দ্যাট ইজ নেটিভ ফ্রুটস, এবং বাংলাদেশে এটাকে কুল বলা হয়, আমি কোনো রকম বললাম। তো উনি তখন বললেন, একটু মজা করেই বললেন যে কুলটাকে টাচ করে বলছে মানে বড়ই, কুল যেটা বড়ই, বলছি ইটস নট দ্যাট মাচ কুল হোয়াট ইউ সাইড, এটা ওই রকম কুল নয়, ঠান্ডা নয়। তো কুল আর কুল বাংলা ইংরেজি বিষয়ে খুব মজা হলো। এখন আমি ওর একটা প্রতীকী নাম ব্যবহার করি যে রিচার্ড, রিচার্ডের সাথে কথা বললাম, ও হঠাৎ করে আমাকে বলল দেখেন এই জায়গাটা কিন্তু খুব মানে আমার খুব মাথায় লেগেছে। সে আমাকে বলল যে অ্যাট দ্য ফার্স্ট টাইম I thought that it might be a teacher. তা আমি বললাম যে কেন, আমি শিক্ষক, সেটা তো আমার কোথাও লেখা নেই, আমি তো মাস্টারি করি। তো পরে বললো যে না, তুমি যা কথাবার্তা বলছো, ইংরেজি যতটুকু বলেছো সেগুলো মাপা মাপা কাট কাট করে সঠিক করে তুমি বলেছো। আমি তো বাংলাদেশে অনেক দিন আছি, তো আমি মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে সমস্ত জায়গায় বড় বড় মানুষদের সাথে আমাকে মিশতে হয়। সেই জায়গাটা থেকে আমি খুব দুর্ভাগ্য যে আমি খুব ভালো ইংরেজি বলে এরকম কোনো বিষয় পেলাম না। দেখেন মানে আমার তখন আমি একটু মানে চুপসে গেলাম যে ওর কথা তো আসলে প্রত্যুত্তর দেওয়ার মতো অবস্থা নেই। তো আমি এক হাত নিলাম ওকে, ওকে বললাম যে তুমি একদিন আমাকে বাংলায় ফোন করো। হ্যাঁ, ওরা সাধারণত আমাদের দেশের মানুষের সাথে খুব যে বেশি মিশতে চাই এরকম না। তো কেন জানি ও আমাকে একটা ফোন দিয়েছে এবং বলে যে আজকে আমাদের বাংলা বলার দিন। তো আমাকে বলছে তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। তাহলে না, তোমার কোনো কথা আমার বাসায় নেই। তো এটা নিয়ে কুলের প্রতিশোধ অনেকক্ষণ ওকে নাকে দড়ি দিয়ে একটু ঘোরালামই আর কি, আমি দুঃখিত, মানে একটু বন্ধুত্বপূর্ণ। তো পরে আমি যখন বললাম যে দেখো তুমি যেটাকে কাঁথা বলছো, সেই কাঁথাটা বাংলায় হচ্ছে তোমার ব্ল্যাঙ্কেট, হোয়াট ইউ ইউজ ওয়াইল স্লিপিং টু প্রোটেক্ট ওয়েদার। তখন সে আমাকে মানে এইভাবে বলছে যে বাংলা ইজ ভেরি রিস্কি ল্যাঙ্গুয়েজ। তাই বললাম ইংরেজিরাও তোমাদের মতো মানে আমাদের কাছে খুবই রিস্কি যদি ভাষাটাকে ভালো করে না জানা যায়। তো ওকে আমি এইটুকু মেসেজ দিলাম যে দেখো বাংলা তো পৃথিবীর ইতিহাসে খুব রক্ত দিয়ে কেনা একটা ভাষা, তুমি এখানে 7.5 বছর আছো, তো তুমি একটু ভালো করে বাংলা শেখো, কথা না বলে কথা আছে এটাকে বলো। তো সে প্রথম মানে এটাও আমার কাছে একটা বিষয়, সে প্রথম বলছে যে আমাকে এভাবে কেউ কখনো বলে নাই। হ্যাঁ, তুমি, তাই আমি বললাম যে বাংলা গান শোনো, এই কবিতা শোনো, তারপরে খবর পড়ছে সেগুলো শোনো। মানে এই যে ব্যাপারগুলো আমার মনে হয় যে 52-র চাইতে খুব বড় একটা আন্দোলন হওয়া দরকার এখনকার বাংলাদেশকে বিশ্বের বুকে মানে প্রতিষ্ঠা করার জন্য। আমাদের অসংখ্য ভালো বাংলা বলার লোক থাকা দরকার। জি, ধন্যবাদ। আপনার মানে সেই বন্ধুর সাথে যে আপনার স্মৃতি, এটা একটা শিক্ষণীয় বিষয় বটে। আসলে একজন বিদেশি, তিনি তার ভাষায় দক্ষ আছেন, কিন্তু তিনি আবার আরেকটা ভাষা নিয়ে যে আবার সমালোচনা করবেন নিজে বলতে না পেরে, সেটাও তো আমাদের আসলে একটু বরদাস্ত করা কঠিন আসলে। ঠিকই আছে, আপনার সেই প্রতিশোধ ভালোই নিয়েছিলেন। তো এখন আমরা সৈয়দ আল জাবের আপনার কাছে যাচ্ছি, আপনি কোন কবিতা শোনাবেন আজকে? সৈয়দ আল জাবের একজন ভালো আবৃত্তি শিল্পী। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন। আমি আজকে 21-এর এই অনুষ্ঠানে
21 নিয়ে একটি কবিতা পড়ছি, খুব বিখ্যাত কবিতা। আমাদের বাংলাদেশের অন্যতম প্রধান কবি, বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি, কবি আল মাহমুদ, তার বিখ্যাত কবিতা 21-এর কবিতাটি। ফেব্রুয়ারির 21 তারিখ, দুপুর বেলা রক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায়, বরকতের রক্ত। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরির মিছিলে যাবে ছড়াও ফুলের বন্যা, বিষাদে গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে, রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। পাহাড় তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারি ভগ্নি। প্রভাত ফেরি, প্রভাত ফেরি, আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। ধন্যবাদ। আর একটা পড়ে ফেলেন, আমার মনে হয় যে একসাথে আরো একটা কবিতা শুনি আবৃত্তির। হ্যাঁ, আমি আরেকটি কবিতা পড়ছি, খুবই বহুল পঠিত একটি কবিতা, কোনো এক মাকে, কবি আবু জাফর ওবায়দুল্লাহর অধিক পঠিত একটি কবিতা। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্যে কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব। লক্ষ্মী মা, রাগ করো না। পাগল ছেলে, মা পড়ে আর হাসে, তোর উপরে রাগ করতে পারি? নারকেলের চিড়ে কুটে উড়কি ধানের মুড়কি ভাজে, এটা সেটা আরো কত কি, তার খোকা যে বাড়ি ফিরবে। ক্লান্ত খোকা, কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাঁটা, পুঁই লতাটা নেতানো। খোকা এলি? ঝাপসা চোখে মা তাকায় উঠোনে, উঠোনে যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখের চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের। তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে, বিন্নি ধানের খই ভাজে। খোকা তার কখন আসে, কখন আসে? এখন মার চোখে শিশির ভোর, স্নেহের রোদে ভিটে ভরেছে। ধন্যবাদ। দুটো কবিতা আমরা শুনলাম, এখন আমরা একটি গান শুনবো, এরপরে আমরা আবারও ছোট ছোট কয়েকটি প্রশ্ন আকারে আপনার কাছে ফিরে আসবো। আজকের আলোচক সাইফুল আরিফিন লেডেন ভাই, এখন আমরা হাদুজ্জামান বুলবুল। যেহেতু 21-এর প্রোগ্রাম, এই জন্য আমার প্রত্যেকটা গানই 21 কেন্দ্রিক, সেটাই হওয়া উচিত ছিল এবং সেটাই আমি বাছাই করেছি। তো আমি কথা এবং সুর আব্দুস সালাম ভাইয়ের একটি গান পরিবেশন করার চেষ্টা করছি, বিখ্যাত গীতিকার এবং সুরকার। 21 আমার বাংলা মায়ের মুখের ভাষা, ভোর বিহানে পাখির গানে সূর্য হাসা। 21 আমার বাংলা মায়ের মুখের ভাষা, ভোর বিহানে পাখির গানে সূর্য হাসা। 21 আমার বাংলা মায়ের মান, 21 আমার ভাই হারা সেই গান। 21 আমার বাংলা মায়ের মান, 21 আমার ভাই হারা সেই গান। 21 আমার কোটি জনতার ভক্তির ভালোবাসা, ভক্তির ভালোবাসা। 21 আমার বাংলা মায়ের মুখের হাসি, ছেলে হারা কত মায়ের দুঃখের বাসি। 21 আমার বাংলা মায়ের মুখের হাসি, ছেলে হারা কত মায়ের দুঃখের বাসি। আ আ আ
একুশ আমার রাষ্ট্রভাষা, বাংলা চায় স্লোগান, বাংলা চায় স্লোগান। একুশ আমার গর্বের দিন, বাংলাদেশের সম্মান, বাংলাদেশের সম্মান। একুশ আমার রাষ্ট্রভাষা, বাংলা চায় স্লোগান। একুশ আমার গর্বের দিন, বাংলাদেশের সম্মান। একুশের দিন যায় না ভোলা, স্মৃতিতে রয়েছে গেথে। সালাম রফিক জব্বারের খুন রাঙা রাজপথে, বরকতের রক্ত দিয়ে আঁকা বাংলা ভাষার বর্ণমালা লেখা। ভাষার বিজয় আনতে যারা দিয়ে গেল নিজ প্রাণ, তাদের প্রভু ক্ষমা করে দাও, জান্নাত করো দাও। ভাষার বিজয় আনতে যারা দিয়ে গেল নিজ প্রাণ, তাদের প্রভু ক্ষমা করে দাও, জান্নাত করো দান, জান্নাত করো দান, জান্নাত করো দান, জান্নাত করো দান। মাশাআল্লাহ, চমৎকার। আমরা তো আসলে সর্বশেষ আমাদের প্রার্থনা এটাই হওয়া উচিত, আমরা যে ত্যাগই করি না কেন আমরা যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে জান্নাত লাভ করতে পারি, সে আহ্বান ছিল এই গানের মধ্যে। সাইফুল আরিফিন লেলিন ভাই, আপনি খুব সুন্দর আলোচনা করেছেন এর আগে বেশ কয়েকটি বিষয়ে। আমরা জানি যে ভাষা হচ্ছে নদীর মতো, এটা একটি প্রবাহমান নদী, বাঁক বদল করে, অর্থাৎ ভাষা পরিবর্তন হবে, ভাষা নতুনভাবে নিজেকে সাজাবে, নিজের শরীর, এটাই স্বাভাবিক। কিন্তু সেটা যদি মানুষের আমাদের যে সভ্য চিন্তা চেতনা এটাকে অতিক্রম করে একটা মানে বিকৃতির পর্যায়ে চলে যায়, তো সেটা তো কোনোভাবেই কাম্য নয়। তো সামাজিক যোগাযোগের মাধ্যমে এখন যেটা আমরা ফেসবুক বা টুইটার, ইউটিউব, এক্স হ্যান্ডেল যাই বলি না এখন, যেখানে আমরা আমাদের মনের ভাব ব্যক্ত করি সবসময়ের জন্য, আমাদের ভাষা বিকৃত হওয়ার ক্ষেত্রে এই মাধ্যমগুলো কতটা দায়ী? আজকের বাংলাদেশে প্রত্যেকেই কিন্তু ঘুম থেকে উঠে হয় মেল চেকটা করে বের হয়, বা এখনো ইউরোপের মানুষদের মতো অন্তত শহরের মানুষ যারা আছে মেল চেক করে বের হতে হয়, অথবা কেউ কোনো মেসেজ দিয়েছে কিনা চেক করে বের হতে হয়। তা না ছিল কখনো কখনো দেখা যাচ্ছে মাঝ রাস্তায় সে বোকা হয়ে গেছে যে আসলে সে কোনো আপডেট ইনফরমেশন নেয়নি। তো এগুলা এই মাধ্যমগুলো তো লাগছেই জীবনে, কিন্তু সেই মাধ্যম আমরা যারা ইউজ করছি, দেখেন আমি আমার ভাষা ইউজ করছি, আপনি আপনার ভাষা ইউজ করছেন, কিন্তু ভাষার যে একটা স্ট্যান্ডার্ড অবস্থান মানে ফর্ম্যাল, আপনি জানেন প্রত্যেকটা ভাষায় ফর্ম্যাল ইনফর্ম্যাল আছে। আপনার বাপের বাড়িতে গিয়ে যদি আপনি বলেন যে বন্ধুদেরকে এসে বলেন যে তোদেরকে অনেকদিন দেখছি না, কেমন আছিস তোরা, ওরা কিন্তু মানে ডিগবাজি খাবে আর কি, যে না না হাসাহাসি করবে যে আমাদের এই বন্ধু কিন্তু বিরাট বড় একটা এখন মানে পজিশনে চলে গেছেন, উনি ভাষা মানে বুঝতেছেন না, বুঝবে না, এটা মানে সহজ হতে পারবে না তার। আবার আপনি একজন মাছ বিক্রেতা থেকে মানে তার যে এলাকার ভাষা, সেই ভাষায় যদি কমিউনিকেট না করে বা তার বন্ধুরা কমিউনিকেট না করে, দেখবেন যে সেখানেও আসলে তার মানে হচ্ছে যে আগেকার প্রফেসররা বলতেন যে ভাষা হতে হবে স্ট্যান্ডার্ড, এখনকার প্রফেসররা বলে যে ভাষা তো দুই রকমেরই, মানে প্রমিত ভাষা তো আছেই যেখানে লাগবে। যেমন আমি কিন্তু এখন আমার বাপের বাড়িতে গিয়ে অথবা আমার সংসারে আমি যেভাবে বাংলা বলি সেই বাংলাটা আমি এখানে কখনো বলবো না, সেটা হলে হাসাহাসি হবে। আবার ওখানে গিয়ে যদি আমি আপনার সাথে এখন যে কথা বলছি সেটা যদি ওখানে গিয়ে বলি, ওখানে একটা হাসাহাসি হবে। তার মানে ভাষা তো আসলে মানুষের চেয়েও জ্যান্ত। তো এখন এই যে মাধ্যমগুলোতে যে বাংলা ভাষা ব্যবহৃত হচ্ছে, আমি প্রথমত আপনি যদি আমাকে একটা সময় দেন, দেখেন বাংলা বানানের যে ভয়ঙ্কর অবস্থা যাচ্ছে, আপনি একদম শিক্ষিত মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত টপ টু বটম আপনি দেখেন, মানে বানানের অবস্থা খুবই খারাপ। যারা খুব বানান সচেতন, আমার ধারণা ওদের উপরে একটা নির্যাতন চলছে, ওদের সচেতন না হওয়াটাই ভালো ছিল ওদের জীবনের পক্ষে।
এক। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে পাঞ্চুয়েশন মার্কগুলো ভালো করে ব্যবহার হচ্ছে না। যেমন আমি ধরেন আপনাকে 2টা সেন্টেন্স যদি এইভাবে বলি, তুমি কি খাবে আর তুমি কি খাবে, দ্যাটস গুড যে বাংলা একাডেমি তাদের একটা প্রমিত মানে ভাষার করেছে, এই সংবিধান তৈরি করেছে, মানে অভিধান তৈরি করেছে। সেইখানে এখন আমার ছাত্ররা আমার ক্লাসে বলে যে স্যার সব জায়গায় তো রস্যই হয়ে গেছে এখন, মানে আপনার তো দীর্ঘ রস্যি আলাদা করার কোনো সুযোগ নেই, এখন তো সব সহজ। এখন সহজ, আমি তখন বলে বসি যে তুমি কি খাবে আর তুমি কি খাবে। এখন এটা বলার ঢঙের মধ্যে যেমন পার্থক্য আছে, তাহলে লিখিত ঢঙের মধ্যে যদি পার্থক্য না থাকে, তাহলে আপনি কিন্তু একসময় বলবেন তুমি কি খাবে, তুমি কি খাবে, আর তুমি কি খাবে। এখন এই জায়গায় দীর্ঘইর বদলে আসলে কি হবে, এইটাও বাংলা একাডেমির মানে আমলে আনতে হবে। এবং আপনি জানেন যে বাংলা একাডেমি কিন্তু একটি আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের একটা অর্গানাইজেশন, একটা ডিভাইস। আমাদের সংস্কৃতিতে যারা গান করছে, যারা নাটক করছে, যারা মিডিয়া কর্মী রয়েছে, তারা কথাবার্তা বলছে, সেইখানে প্রমিত ভাষার মধ্যে অনেকগুলো ভাগ দেখা যাচ্ছে, উচ্চারণের ভাগ। হ্যাঁ, যে উপভাষাগুলোর যে সৌন্দর্য সেগুলো তো থাকবেই, কিন্তু যখন সে প্রমিত বলবে তখন সে প্রমিতই বলবে, যখন সে মানে লোকাল বা ডাইলেক্ট বলবে তখন সে ডাইলেক্ট বলবে, উপভাষা বলুক, তাতে কোনো সমস্যা নেই। বরং কিন্তু যখন সেটা মিশে যায়, মানে মিশে যাওয়াটা এত বেকায়দা। আপনি যদি দেখেছেন ছোটবেলায় আবার হচ্ছে আঞ্চলিক ভাষায় আমরা বলবো উপভাষা, কথ্য কথ্য, জি। তো সেই জায়গাগুলোতে তাহলে মানুষকে আপনার আগে হচ্ছে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজটা শেখানো উচিত আগে, পরে সে তার বাপের বাড়ির ভাষা কিন্তু মানুষ সবাই জানে, মানে কিন্তু প্রমিত ভাষা সবাইকেই শেখানো উচিত, যারা শিক্ষক, যারা বড় বড় জায়গা থেকে পড়াচ্ছেন বা পড়ছেন, বিশেষ করে ইউনিভার্সিটি লেভেলে। আপনি দেখবেন যে মানে তারা কি কি পোস্ট দিচ্ছে, আপনি বাংলায় পোস্ট তো অধিকাংশ দিতেই চায় না, এখন ইংরেজি যেটা দিচ্ছে সেটাও কি ভালো হচ্ছে, সেটাও কি সঠিক হচ্ছে। ভাষা যদি আপনি বাংলাটা খুব ভালো জানেন, যেমন আমরা খুব মানে কাব্য করে বলি যে যে তার মাদার টাংটা ভালো জানে সে আদার টাংগুলোও ভালো জানে। তো মাদার টাঙে যদি গরমিল থাকে, যেমন ঠাকুর কিন্তু বলেছিলেন যে আগে চাই বাংলা ভাষার গোড়াপত্তন, তারপরেও ইংরেজির গাঁথনি বা অন্যান্য ভাষার। বাংলা ভাষা মাতৃভাষাটাই ভালো না জানার কারণে হচ্ছে কি আমরা অন্যান্য ভাষাও কিন্তু ভালো জানার সুযোগ হচ্ছে না। সুতরাং এই বিষয়গুলো রাষ্ট্রের চোখে রাষ্ট্রের মগজে নিয়ে আসা দরকার, এবং প্রতিষ্ঠানগুলো অন্তত শিক্ষা প্রতিষ্ঠান সেখানে তো ভাষার একটা মানে অবস্থা থাকা উচিত। তার মানে আমরা আপনার কথায় যেটা বুঝলাম যে আসলে ভাষার যে প্রয়োগ সেটা ক্ষেত্র বিশেষে, যেমন পরিবারের সাথে যখন আমরা থাকবো তখন এক ধরনের ভাষা, ডেফিনেটলি, আবার যখন আমরা কোথাও বক্তৃতা করব, মানে যেখানে নানান লোকজন থাকবেন, বিভিন্ন ফর্মাল জায়গা, হ্যাঁ ফর্মাল যে প্লেস বা জায়গা, সেখানে আমাদের প্রমিতটা বলা উচিত বা বলতে হবে, সেটা এই যোগ্যতাটা থাকা উচিত, এটাই কাম্য। এই যোগ্যতা ভাই থাকা যেটা উচিত। বললেন যে আসলে যে ভাষার বানান, বাংলা ভাষার বানানে আসলে এখনো পর্যন্ত শৃঙ্খলা আনতে পারিনি আমরা, আমাদের বাংলা একাডেমি কিন্তু আনতে পারেনি। রাষ্ট্রের প্রতিষ্ঠানকে বৃদ্ধাঙ্গুলি দেখে প্রথম আলো তার নিজস্ব ভাষা রীতি আছে। আবার পশ্চিমবঙ্গে যদি আমরা তাকাই সেখানে দেখবেন যে আনন্দবাজারের একটা নিজস্ব ভাষা রীতি আছে। এত বিকৃতি, তা বাংলাদেশে আমরা ৭৪ বছর পার হয়ে গেল এখনো ভাষার বানানটা ঠিক করতে পারিনি। এক এক গবেষক এক রকম বানান করছেন। আপনি হায়াত মাহমুদের বই পড়বেন, সেখানে একরকম বানান। বাংলা একাডেমি বানান রীতি, একটু আগে বললেন যে রস্বইকার দীর্ঘইকার পার্থক্যটা নাই, এটা আসলে তার না জেনেই বলছেন। নদী তো রস্বইকার হবে না, দীর্ঘইকারই হবে। রস্বই আমি কেমন করে দেবো? বলেছে বিদেশি ভাষার ক্ষেত্রে যে শব্দ বাংলা এসছে সেটা আমি রস্বইকার দেবো একটা শৃঙ্খলা আনার জন্য, কিন্তু সেই নিয়মটা কিন্তু সবাই ফলো করছে না। কোন শব্দটা বিদেশি কাহিনী বানান দেখবেন যে প্রথম আলো লিখবে রস্বইকার দিয়ে, আমি কয়েকটা পত্রিকার যদি উদাহরণ দিই, আবার বাংলায় দীর্ঘইকার দিয়ে লিখবেন। ঈদে বানানটা কী হবে, রস্বইকার হবে না দীর্ঘইকার হবে, বিশৃঙ্খল অবস্থায় আছে। আবার যেমন ইসলামিক কিছু পত্রিকা আছে সেখানে একরকম বানান নাই। আমি একটা মাসিয়া তারিখ নামে একটা পত্রিকা আছে, তারা যেটা আমরা সালাম লিখি তারা ছ দিয়ে লিখবে, দন্তস্ব লিখবে। বাংলা একাডেমি বলেছে যে যেটা আরবি সিন বা ছদ হবে সেটা বাংলা প্রতিবর্ণায়ন হবে দন্তস্ব দিয়ে হবে। এটা সেখানে তারা এটা ফলো করছে না। এরকম নানান বিশৃঙ্খলা বাংলা ভাষায় আমাদের আছে। এতে ভাষার ৭৪ বছর কি উন্নতিটা আমাদের হলো? বানানটা আমরা একমত হতে পারিনি। আমার মনে হয় এইসব নিয়ে কাজ করা দরকার এবং কথা বলা দরকার, বিশেষজ্ঞদের এগিয়ে আসা দরকার। জি সেটাই। তাহলে আমাদের যে সোশ্যাল মিডিয়া নিয়ে কথাটা বলেছিলাম, যে এই জায়গাগুলো যেহেতু মানে বলা যায় যে জনসাধারণের
অঙ্গন বা আঙ্গিনা বা পাবলিক প্লেস আমরা সহজে ইংরেজিতেই একটু ভালো বুঝি। তো এই জায়গাগুলোতে আমার মনে হয় যে প্রমিত হয় উচিত, যাতে করে মানে এখন এক ধরনের ভাষার একটা প্রচলন হচ্ছে। আমি ফাঁকে বলি, এই জায়গাটা থেকে যদি প্রমিত আপনি না বলেন, মানুষ শিখবে কোথা থেকে? শিখবে কোথা থেকে? আবার এই প্রমিত শব্দ নিয়ে অনেকে নেগেটিভ কথা বলে, উল্টাপাল্টা কথা বলে। প্রমিত মানে স্ট্যান্ডার্ড ভাষা, ওটাই। মান ভাষা বলি, শব্দ নিয়ে কারো আপত্তি থাকলে বিশ্বের থাকতে পারে। সকল ভাষাই তো আছে, একটা মানে আনুষ্ঠানিক প্রমিত, ফর্মাল একটা ভাষা থাকবে, মানে ফর্মালটারই বাংলা যদি বলি আমরা প্রমিত, এটা নিয়ে অনেকে দেখি অনেক তাত্ত্বিক লোকেরা একটু নাক সিটকে, এটা দ্বারা মানে শব্দটা কলকাতার আধিপত্য এখানে না, বাংলাদেশের ভাষায় নিজস্ব যে গতি, সেটার যে স্ট্যান্ডার্ড ভাষা, সেটাকে প্রমিত ভাষা বলা হয়। এটা নিয়ে ধুমুজাল সৃষ্টি করার কিছু নাই আসলে, কাউকে আমি দেখি social আচ্ছা, media-তে আবার অনেকে দেখি। এখানে আমাদের কিছু দাবি আদায়ের সময় আমরা কিছু ভাষার ব্যবহার করে থাকি, তো তখন সেই জায়গাগুলোতে কিন্তু আবার স্ট্যান্ডার্ড, তখন একটা আলাদা স্ট্যান্ডার্ড দাঁড়ায়, সেখানে আলাদা একটা অবস্থা তৈরি হয়। আবার বিদেশি ভাষা বলে আমাদের আরবি ভাষায় যে আরবি শব্দগুলো, আরবি, ফার্সি, উর্দু, যে শব্দগুলো আমাদের নিজস্ব ভাষায় রূপান্তরিত হয়ে গেছে এখন, মানে বাংলা ভাষার মানে আমাদের সাথে আমাদের সংসারে তারা একবার একাকার হয়ে গেছে, ওটা বাংলাই হয়ে গেছে, বাংলায় অন্য হয়ে গেছে। ভাষা না। এই ভাষাগুলো নিয়ে আবার নতুন করে আপত্তি তোলা হচ্ছে বিভিন্নভাবে। তো যেমন ইনসাফ, এরপরে ইনকেলাব একটা শব্দ, যে শব্দটা এখন বেশি উচ্চারিত, এরপরে এই ধরনের অনেকগুলো শব্দ যেগুলো নিয়ে আপত্তি করা হচ্ছে। এই আপত্তিগুলো মানে কতটুকু যথার্থ বলে মনে করেন আপনি? না না, দেখেন এখানে একটা মৌলিক কথা আছে। বিশ্বে এমন কোনো ভাষা নেই যে ভাষার মধ্যে বিভিন্ন অন্যান্য ভাষার শব্দমালা সেখানে নাই, ভোকাবুলারি আছে। বাংলাতে ধরেন আপনার ইংরেজি আছে, উর্দু আছে, আরবি আছে, ফার্সি আছে, পর্তুগিজ, ওলন্দাজ, মানে যারা যারা একসময় ব্যবসা করতে এসেছিল তাদের মানে একটা সংমিশ্রণ, তো জাতির তো একটা বড় ধরনের ইতিহাস আছে। অনেক পথ পেরিয়ে আমরা এখানে এসে আজকে উপস্থিত হয়েছি। এখন সেই ভাষাগুলোকে তো আপনি মানে বাতিল করে আর আমি মানে ফাঁকে খুব হাস্যকর একটু কথা বলি, সেটা হচ্ছে যে আপনি যদি মানে কাউকে বলেন যে একটা কেদার এনে দাও তো, সেটা যেমন মানে বোম্বাস্টিং একটি শব্দ হবে, তেমন মানে সে বুঝবে না, তেমন হাস্যকর পরিস্থিতি তৈরি হবে। শুনতে ভালো লাগে না। না না, এটা তো হবে না, এটা তো কেউ জানে না, প্রচলিত না। যিনি বলছেন তিনি অনেক গবেষণা করে তৈরি করেছেন যে চেয়ার হচ্ছে কেদারা, ড্রয়ার হচ্ছে দেরাজ। এখন এই সমস্ত কথা, এগুলো খুবই হাস্যকর কথা, এই সমস্ত কথা বলা যাবে না আসলে। শিক্ষিত মহলে এই সমস্ত কথা বলা উচিত নয়। যে সমস্ত ভাষা আমাদের ভাষায় আছে, সেই শব্দগুলো কিভাবে উচ্চারিত হবে, সেই উচ্চারণ করার ক্ষেত্রে বাংলাতে কোন কোন লেটার ইউজ হতে পারে, আবার সবসময় বাংলাতে লেটার নাও পাওয়া যেতে পারে। দেখেন ইংরেজিতে বলা হচ্ছে টেলিভিশন, এশিয়া, মালয়েশিয়া, হ্যাঁ, অকেশন। এখন এই জন 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 বাংলা থেকে আপনি কি দিয়ে বলবেন? বর্গীয় চ নাকি অন্তর্জ? এখন কথ্য ভাষা একরকম, লিখিত আর একরকম। সেখানে এই মানে ব্যাপারগুলোতে রাষ্ট্রীয় সিদ্ধান্ত আসতে হয়, রাষ্ট্রকে ভাবতে হয়। আর রাষ্ট্র যদি এভাবে ছেড়ে দিয়ে থাকে, তাহলে আমি বলবো যে রাষ্ট্র জনগণের মানে কথার উপরে, জনগণের বাকস্বাধীনতার উপরে এক ধরনের নির্যাতন চালাচ্ছেন তারা। রাষ্ট্রকে তো ব্যবস্থা তৈরি করতে হবে রাষ্ট্রকেই, যে এইভাবে চলবে। তা না হলে হবে কি, আমরা 72 রকমের কথাবার্তা বলা শুরু করব, এটা খুবই দুঃখজনক হবে। জি, ধন্যবাদ। আমরা এখন আবার একটা সুরের ভুবন থেকে ঘুরে আসি। হাদুজ্জামান বুলবুল আমাদের অত্যন্ত চমৎকার কণ্ঠের শিল্পী, এখন কোন গানটি জি, আমি গাইবে তুমি? এখন যে গানটি পরিবেশন করব, কথা প্রখ্যাত গীতিকার এবং সুরকার মাহফুজ বিল্লাহ শাহী, কিন্তু এই গানটার কথা তিনি লিখেছেন এবং সুর করেছেন শেখ সাদি খান। রক্ত যখন কালি হয়, সেই কালিতেই লেখা হয় বর্ণমালা। রক্ত যখন কালি হয়, সেই কালিতেই লেখা হয় বর্ণমালা। বাংলায় আমার মায়ের ভাষা, আমার অহংকার। বাংলায় আমার মায়ের ভাষা, আমার অহংকার। গান, কবিতা, মান, অভিমান সবই তো আমার। অ আ ই ই উ উ রি এ ওই ও ও। অ আ ই ই উ উ রি এ ওই ও ও।
ভাষার জন্য রক্ত দিল সালাম, রফিক, শফিক আর জব্বার। বরকতের খুনে রাঙানো বর্ণমালায় আমার। ভাষার জন্য রক্ত দিল সালাম, রফিক, শফিক আর জব্বার। বরকতের খুনে রাঙানো বর্ণমালায় আমার। 52 সেই ভাষা নয়তো ভুলে যাবার, ভুলে যাবার। অ আ ই ই উ উ রি এ ওই ও ও। অ আ ই ই উ উ রি এ ওই ও ও। বাবা মায়ের আদর শাসন আদেশ বারণ সব ইশারাতে। কাছে আসি কাঁদি হাসি ধন্য এ ভাষাতে। বাবা মায়ের আদর শাসন আদেশ বারণ সব ইশারাতে। কাছে আসি কাঁদি হাসি ধন্য এ ভাষাতে। এত মধুর কথা কি গো মিলবে কোথাও আর, মিলবে কোথাও আর। রক্ত যখন কালি হয় সেই কালিতেই লেখা হয় বর্ণমালা। রক্ত যখন কালি হয় সেই কালিতেই লেখা হয় বর্ণমালা। বাংলায় আমার মায়ের ভাষা আমার অহংকার। বাংলায় আমার মায়ের ভাষা আমার অহংকার। গান কবিতা মান অভিমান সবই তো আমার। অ আ ই ই উ উ রি এ ওই ও ও। অ আ ই ই উ উ রি এ ওই ও ও। অ আ ই ই উ উ রি এ ওই ও ও। ধন্যবাদ। চমৎকার একটি গান শুনলাম, মাহফুজ বিল্লাহ শাহীর লেখা। প্রখ্যাত সুরকার শেখ সাদী খান, তিনি অসাধারণ একজন ব্যক্তিত্ব আমাদের বাংলা গানে। সৈয়দ আল জাবের, আপনার একটা কবিতা শুনি আবার, কোনটা পড়বেন? আমি আলমদের একটি কবিতা আবৃত্তি করতে চাই। এই কবিতা একটু কম প্রচলিত, 21 কবিতা সবচেয়ে বেশি পপুলার, এটা অনেক হয়তো জানেও না। আমি সে কবিতাটি করছি। জি জি। কবিতার শিরোনাম হলো কৃষ্ণচূড়ার পাতার ফাঁকে, কবি আল মাহমুদ। কৃষ্ণচূড়ার পাতার ফাঁকে ফুল ফুটেছে রক্তবরণ। ফেব্রুয়ারি শহীদ ভাইয়ের মুখগুলোকে করছি স্মরণ। বাংলা ভাষা রক্তে ভাষা, মায়ের আশা হোক বিজয়ী। জীবন দিল রফিক সালাম, বরকতেরা শহীদ ত্রয়ী। রাস্তা ছাড়ো রাস্তা ছাড়ো, মিছিলে যাবে কবর গাহে। কাঁধের সাথে কাঁধ মিলিয়ে যাই মিশে যাই ওই প্রবাহে। শোকের বসন নগ্ন পদে আসছে ধেয়ে মানুষ যত। সবার বুকে জ্বলছে যেন শাহাদাতের বুলেট ক্ষত। বাংলা ভাষা মায়ের ভাষা, এই ভাষাতেই জীবন মরণ। কৃষ্ণচূড়ার পাতার ফাঁকে ফুল ফুটেছে রক্তবরণ। ফেব্রুয়ারির 21 তারিখ, হাঁটতে হবে আর কত দূর। ভোরের বাতাস মিলিয়ে গিয়ে ডাক দিয়েছে তপ্ত দুপুর। বাঁকের পরে বাঁক ঘুরেছি, পেরিয়ে এলাম শহীদ মিনার। মিছিল তবু থামছে না তো, পার হবে কি নদীর কিনার। কোন সে নদী, কি নাম নদীর, রক্ত তিতাস বলছে সবে। মোড় ঘুরেছে মিছিল আমার, স্বাধীনতায় থামতে হবে। লহুর নদী পার হয়ে ফেরে মিছিল এগোয় নতুন ধরন। স্বাধীনতার শহীদ প্রাণের নামগুলোকে করছি স্মরণ। মাগ ফিরাতের মাংছি দোয়া, হাত তুলে ওই মেঘের দেশে। তাঁর করুণা পড়ুক ঝরে দীপ্ত স্বাধীন বাংলাদেশে। ধন্যবাদ। ধন্যবাদ কবি আল মাহমুদের এই অনন্য সাধারণ কবিতাটি আবৃত্তি করার জন্য। লেলিন ভাই, আমি আপনার কাছে আবারও একটু ফিরবো। সেটি হলো যে আমাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে বাংলা একাডেমি, এই বাংলা একাডেমি আমাদের বাংলা ভাষার সংরক্ষণে বা বাংলা ভাষার প্রসারে কতটুকু ভূমিকা রাখতে পারছে বলে আপনি মনে করেন? রাষ্ট্রের খুব বড় একটা সংগঠন বাংলা একাডেমি,
এবং আমি একটু পেছন থেকে যদি বলি যে পূর্ব পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার বাসভবন যে বর্ধমান হাউস, এর নামটি কিন্তু এখনো আছে, বর্ধমান হাউস নামেই আছে, সেটাই কিন্তু বাংলা একাডেমি তার মানে মূল জায়গা। তার মানে হচ্ছে ওইটা বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসা হইতে পারতো, তাই না? কিন্তু এটা হয়েছে বাংলা একাডেমি। তার মানে বাংলা একাডেমির গুরুত্ব এত বেশি যে পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাসভবন হয়েছে বাংলা একাডেমি। কিন্তু সেই অর্থে কি বাংলা একাডেমি মানে আমাদের শিক্ষিত মহলের কাছে যেতে পারছে? এটা সংস্কৃতি মন্ত্রণালয়ের সংগঠন, অথচ আমাদের সংস্কৃতির জায়গাগুলোতে বাংলা একাডেমির করণীয় অনেক কিছু ছিল। যেমন সরকারের একটা সংস্কৃতি মন্ত্রণালয়ের একটা সংগঠন আছে নিমক, সম্ভবত চলচ্চিত্র মিডিয়া নিমকো। এখন এইটার বদলে যদি বাংলা একাডেমি নিজে, যেমন আমরা কিন্তু মানে আমি যে কথা বলছিলাম, নিজে যদি একটু সার্টিফিকেট কোর্সের ব্যবস্থা করতে পারতো শিক্ষিত মানুষের, অথবা যারা বাংলার শিক্ষক হচ্ছেন তারা, দেখেন এই যে আজকে প্যারেন্টিং নিয়ে বাচ্চাদের বাবা মা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, নতুন একটা বিষয় হিসেবে মানুষেরা অনেক কনসার্ন এই বিষয়ে। এখন একটা বাবা মা যখন বলতেছে যে এইটার নাম হচ্ছে সা, যেমন আমার বাপের বাড়ি এলাকায় চকে কখনো চ বলে না, তারা বলে চুয়াডাঙ্গা, ঝিনেদা, যশোর। এখন ঠিক আছে, ওই আঞ্চলিকতা তো থাকবেই, ওটা আলাদা একটা মানে মানে মিষ্টতা, আলাদা একটা মজা। কিন্তু এটা যে ফর্মালি তাকে বলতে হবে চুয়াডাঙ্গা, ঝিনেদা, যশোর, সেটা কিন্তু বাচ্চারা পরিবার থেকে জেনে আসছে না। পরিবার থেকে সে যা জেনে আসছে ওটাই তার ভিত্তি। আপনি সৈয়দ আলী হাসান স্যারের মানে তিনি জগৎ বিখ্যাত মানুষ, আমাদের জাতীয় অধ্যাপক, স্যার বলছেন যে ক্লাস 5-এর মধ্যে একজন মানুষের ভাষাগত সংস্কৃতিগত যেই বুদ্ধিবৃত্তি তৈরি হয়, ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়, ওইটার উপরে বড় হয়ে শুধু কিছু রংচং চড়ে, মৌলিকত কোনোভাবে চেঞ্জ হয় না। তাহলে আমাদের ভাষার প্রথম শিক্ষক কিন্তু আমাদের মা অথবা বাবা। তাহলে প্যারেন্টিংয়ের এই জায়গাটাতেও মানে ধরতে হবে যে প্যারেন্টস যারা হচ্ছে তারা কি আসলে তাদের ভাষার কোনো ট্রেনিং, এটা কি আমরা কি এমনি তারা মানে প্যারেন্টস হচ্ছে, নাকি আসলে রাষ্ট্রের কোনো দায়িত্ব আছে? আপনি জানেন ইরাকের কথা আমি বলি, একসময় যখন আমেরিকার সাথে যুদ্ধে জড়িয়ে পড়লো তখন আমরা খেয়াল করলাম যে ওই ইরাকের দেশে যে সমস্ত যুবকরা কিশোর থেকে যৌবনের দিকে যাচ্ছে, এমন একটা সন্ধিক্ষণে তাদেরকে রাষ্ট্র করায়ত্ত করছে, এবং প্রত্যেককে মানে এটা বেছে বেছে না, প্রত্যেককে যুদ্ধের ট্রেনিং তাদেরকে থাকতে হবে। তো এখন বাংলাদেশে যারা বিয়ে করছেন, আমি বলছি না যে সবাইকে নিয়ে এসে ছাত্রছাত্রী বানাইতে হবে বিয়ের আগে, এটা একটা কঠিন পর্যায়ে, সেটা নয়, কিন্তু এটা কনসার্ন মাথায় রাখতে হবে যে যারা বাবা মা হচ্ছেন তারা কিন্তু আসলেই বাচ্চার জন্য প্রথম শিক্ষক হিসেবে কাজ করছেন। এই বিষয়টা রাষ্ট্র মাথায় রাখলে দেখবেন যে অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের বাংলা একাডেমি বাংলা একাডেমি পালন করতে বাংলা একাডেমি পালন করতে পারি, এটা বাংলা একাডেমির কাজ। বাংলা একাডেমি শুধু বই ছাপবে বিষয়টা এরকম নয়, কর্মশালার উদ্যোগ নিতে পারে, গ্রামে জেলায় উপজেলায় গিয়ে গিয়ে সেটা বাংলা একাডেমির তো শাখা নাই সারা দেশে, শেখার প্রশিক্ষণ শিল্পকলা একাডেমির মাধ্যমে কর্মশালা করতে পারে। হ্যাঁ, অর্গানাইজেশন তার কিন্তু করতে পারে। আরেকটু কথা বলি, আমরা যখন খুব ছোটবেলায় হাই স্কুলে পড়তাম তখন একজন পণ্ডিত স্যার বলে একজন স্যার ছিলেন। মূলত ওনারা কিন্তু সংস্কৃতির শিক্ষক, কিন্তু পণ্ডিত স্যার বলে একটা পোস্ট ছিল, ওনারা একটু টিকি রাখতেন মাথায়, একটু হিন্দু ধর্মীয় মানে শিক্ষকরা এই পদে আসতেন। হ্যাঁ, তো ওনারা পরবর্তী পর্যায়ে সংস্কৃতি তো পরে আমাদের সাবজেক্ট ছিল না, পরে ওনারা কি করতেন, বাধ্য হয়ে ওনারা বাংলা পড়াতেন, বাংলার উপর একটু বীতশ্রদ্ধ হয়েই বাংলা পড়াতেন, ফলে একটা জগা খিচুড়ি হয়েছে। আমি সরকারকে বলতে চাই আপনার মাধ্যমে যে আমাদের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যারা বাংলা ভাষার শিক্ষক থাকবেন তাদেরকে সেন্ট্রালি মানে বাংলা ভাষা যারা শিক্ষক, আমাদের গোড়াপত্তন তো বাংলা, আমার বাংলাটা ভালো না হলে আমার ইংরেজি ভালো হচ্ছে না, আমার চাইনিজ ভালো হবে না, আমার রাশিয়ান ভালো হবে না, কিচ্ছু ভালো হবে না। তাহলে এটা যে কত বড় একটা কমিউনিকেশন, আমাদের কমিউনিকেশনের প্রথম কথাটাই হচ্ছে ভাষা। তো সেইটার এটা নিয়ে একটু ভাববা উচিত নয়? যারা সরকারে আছে তারা নিশ্চয়ই ভাববেন যে বাংলার যে পণ্ডিত স্যারদের যে একটা ব্যবস্থা ছিল সেখানে বাংলায় শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া হোক, এবং তারা আসলে সেই পণ্ডিত স্যার হিসেবেই বাংলাটা শেখাবেন। আমি বলি যে বাংলাটা যদি কোনোভাবে আমাদের খারাপ হয় তাহলে কিন্তু সামনে আর অন্য কোনো ভাষা ভালো হওয়ার কিন্তু সম্ভাবনা আর নাই। এটা খুব আমি একটা গুরুত্বপূর্ণ। তথ্য যুক্ত করতে চাই যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট নামে একটা প্রতিষ্ঠান আছে, সরকারি প্রতিষ্ঠান। এটা আসলে কাজ কি? এরা কি কাজ করছে? এরা কি শুধু একটা মানে বিল্ডিং বানায় বসে আছে? এদের কোনো অ্যাক্টিভিটিস আমরা কিন্তু জানি না। সব বসে টাকা খাচ্ছে না, আরো কোনো কাজ বাজ তাদের আছে? এরা তো ওই মাতৃভাষা চর্চার উদ্যোগটা নিতে পারে না?
দেখেন আপনারা একটু জানেন কিনা আমি ঠিক দেখেন জানি না। পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া, তাদের অনেকগুলো ভাষা আছে, কিন্তু হিন্দিতে তারা শুধুমাত্র ফিল্মগুলো করে, আরও অন্যান্য ভাষাতেও করে। এই হিন্দিটাকে পৌঁছে দিয়েছে তাদের ফিল্ম, গান, তাদের সংস্কৃতি চর্চার মধ্যে দিয়ে সারা বিশ্বের অনেক রাষ্ট্র পাবেন যেখানে মানুষ হিন্দি বোঝে, হিন্দি বলতে পারে। তাহলে আমাদের মাতৃভাষা ইনস্টিটিউট এই ভাষাটাকে প্রাঞ্জল করার জন্য, এই ভাষাটাকে পৌঁছানোর জন্য বিভিন্ন মিডিয়া আবিষ্কার করে এবং কাজ করে, এটা তাদের দায়িত্ব। তো আমরা দৃশ্যমান কোনো কাজ দেখি না, আসলে জানি না আসলে আমরা। এটা মানুষেরও জানে না যে আসলে মাতৃভাষা আসলে- ইনস্টিটিউটের কাজ কি। আমরা শেষের দিকে আমাদের অনুষ্ঠান, আমরা আসলে আমাদের দুর্ভাগ্য যে আমাদের রাষ্ট্র ব্যবস্থা যারা পরিচালনা করেছেন তারা নিজেরাই বিষয়গুলো বোঝেন না, এবং আমাদের যে ইনস্টিটিউটগুলো করা হয়েছে, যে প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে যে তাদের ব্যক্তিদের একটা পদায়ন করে কিছুদিন সেখানে তারা অতিবাহিত করলো এই ধরনের, কিন্তু মানে একটা চাকরি আর কি, একটা আসে যায়, চাকরি মাসের হিসেবে বেতন আমি পাই। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কয়েকবার গিয়েছি, তা আমিও বুঝতে পারিনি যে তারা আসলে কি কাজ কাজ করে। করছে। এই ধরনের মানে তারা অক্ষর টক্ষরের আকার আকৃতি এগুলো নিয়ে গবেষণা করে, দেখি আমি ওখানে মাঝে মধ্যে গিয়ে। তো এইগুলো চাইতে আমাদের যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, সেখানে আমাদের বাংলা ভাষার অবস্থান, উচ্চারণ, তারপরে বাংলা ভাষার যে মানে উৎকর্ষ সাধনের জন্য যে বাংলাদেশের চেষ্টা, সমৃদ্ধ সাহিত্য আছে, সেটা সেগুলো নিয়ে ছড়িয়ে তাদের দেওয়া কোনো দরকার। সেহেতু তারা বাংলা অনুবাদ চেতনা করতে পারে না। নেই। বাংলার বিখ্যাত যে সাহিত্যগুলো আছে সেগুলো তারা অন্য ভাষা অনুবাদ করে বিশ্বময় ছড়িয়ে দিতে পারে, তাহলে তো বাংলা ভাষাটা পৌঁছে যায়, আমাদের সাহিত্য সম্বন্ধে জানতে পারে তারা। অনেকেই এখন ধারণা করছেন, অনেকেই আশঙ্কা বোধ করছেন যে আসলে বাংলা ভাষার ভবিষ্যৎ খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এর কারণ হলো যে যেভাবে ভাষাটা বিকৃতি সাধন হচ্ছে বিভিন্নভাবে, এটা এক পর্যায়ে এর যে প্রমিত রূপটাই একটা, ইতিমধ্যে আপনার নজরুল, রবীন্দ্রনাথ, বঙ্কিম, তাদের যে লেখা, এগুলো এখন আমাদের নতুন প্রজন্মের যারা ছাত্রছাত্রী আছে তাদের সামনে অনুবাদ করে দিতে হয়, তো বাংলারই অনুবাদ করে দিতে হচ্ছে। মানে তারা পড়তে চায় না আসলে, কঠিন নজরুলের বাংলা একটা বলে। গানের ভাষা তারা বুঝতে পারছে না। এই যে একটা দীনতা, এই যে একটা অবস্থা, বঙ্কিম তো এখন গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বঙ্কিম বলেন বা আপনার মাইকেল মধুসূদন বলেন, তাদের যে কাব্য ভাষা, এই বিষয়গুলো এখন কিন্তু আমাদের নতুনরা কিন্তু এই বিষয়গুলো তাদের কাছে বোধগম্য হচ্ছে না। তো এটা খুবই দুর্ভাগ্যজনক যে আমাদের বাংলা ভাষা নিয়ে যার জন্য আমরা রক্ত দিয়েছিলাম, সেই রক্তের যে মূল্য সেটি আমরা দিতে পারিনি। আমি স্মৃতিস্তম্ভ নামে একটি কবিতা, আলাউদ্দিন আল আজাদ, এটি আমি পড়ছি। এটা আমাদের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে, রাষ্ট্রভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা হয়েছিল, অর্থাৎ যখন শহীদ মিনার স্মৃতিস্তম্ভ ছিল নাম, তখন পরে সেটাকে শহীদ মিনারে নামকরণ করা হয় পরে। তো এই স্মৃতিস্তম্ভ ভেঙে দিয়েছিল পাকিস্তানি শাসকরা তখন। যেদিন 21শে ফেব্রুয়ারিতে যখন তারা শহীদ হলেন, তার পরের দিনই রাতে বা ওই দিন রাতে তারা একটা স্মৃতিস্তম্ভ করেছিল ঢাকা মেডিকেল কলেজের আমতলা, যেখানে শহীদ হয়েছিলেন সেখানে। সেই যে স্মৃতির মিনার, ওটা নিয়ে আমাদের এই কবিতাটি আলাউদ্দিন আল আজাদ তিনি লিখেছেন। স্মৃতিস্তম্ভ, আলাউদ্দিন আল আজাদ। স্মৃতির মিনার ভেঙেছে তোমার, ভয় কি বন্ধু? আমরা এখনো 4 কোটি পরিবার খাড়া রয়েছি তো, যে ভিত কখনো কোনো রাজন্য পারেনি ভাঙতে, হীরের মুকুট, নীল পরোয়ানা, খোলা তলোয়ার, খুরের ঝটিকা, ধুলাই চূর্ণ যে পদপ্রান্তে। যারা বুনি ধান, গুণ টানি আর তুলি হাতিয়ার, হাপড় চালাই, সরল নায়ক আমরা জনতা, সেই অনন্য। ইটের মিনার ভেঙেছে, ভাঙুক, ভয় কি বন্ধু? আমরা জাগরি 4 কোটি পরিবার। এ কোন মৃত্যু? কেউ কি দেখেছে মৃত্যু এমন? শিওরে যাহার ওঠে না কান্না, ঝরে না অশ্রু, হিমালয় থেকে সাগর অবধি সহসা বরং সকল বেদনা হয়ে ওঠে এক পতাকার রং। এ কোন মৃত্যু? কেউ কি দেখেছে মৃত্যু এমন? বিরহে যেখানে নেই হাহাকার,
কেবল সেতার হয় প্রপাতের মোহনীয় ধারা, অনেক কথার পদাতিক ঋতু কলমেরে দেয় কবিতার কাল। ইটের মিনার ভেঙেছে ভাঙুক, একটি মিনার গড়েছি আমরা 4 কোটি কারিগর। বিহালার সুরে রাঙা হৃদয়ের বর্ণ লেখায়, পলাশের আর রামধনুকের গভীর চোখের তারায় তারায় দ্বীপ হয়ে ভাসে যাদের জীবন, যুগে যুগে সেই শহীদের নাম। এঁকেছি প্রেমের ফেনিল শিলায় তোমাদের নামে, তাই আমাদের হাজার মুঠির বজ্র শিখরে সূর্যের মতো জলে শুধু এক শপথের ভাস্কর। এটি একটি কবিতা সেই প্রেক্ষাপটে, অর্থাৎ তখন আমাদের পরিবার ছিল 4 কোটি। এটা একটা ইতিহাসের মধ্যে আমরা তখন পূর্ব পাকিস্তানে 4 কোটি 4 কোটি পরিবার ছিল। আচ্ছা। আর একটি ছোট্ট কবিতা আলী হাবিব তিনি এটা লিখেছেন, আমি কি আর ভুলতে পারি। লড়াই ছিল বাংলা ভাষার নতুন দিনের নতুন আশা, স্বাধিকারের জন্য শুরু 52তে লড়াই, বুকের ভেতর সেই স্মৃতিকে নিয়ে আমার বড়াই। দৃশ্য এমন কোথায় মেলে, ভাষার জন্য মায়ের ছেলে রাজপথে দেয় রক্ত ঢেলে, জীবন দিয়ে রাখলো যারা মায়ের ভাষার মান, ইতিহাসের পাতায় তাদের নামগুলো অম্লান। মাসের পরে পেরিয়ে বছর, ফেব্রুয়ারি আসে, পলাশ ফোটে, পলাশ ঝরে শিশির ভেজা ঘাসে। স্মৃতির পাতায় অমর 21 এবং অমর ফেব্রুয়ারি, সকল স্মৃতি হারিয়ে গেলেও আমি কি আর ভুলতে পারি। আমরা ভুলিনি আসলে। আসলে 21কে আমরা ভুলিনি, কিন্তু 21-এর যে হক সেটা কিন্তু আমরা আদায় করিনি। এটা হচ্ছে আমরা জাতিগতভাবে এই জায়গায় আমরা খুবই একটি হতভাগ্য জাতি যারা তাদের ভাষা নিয়ে সচেতন নয়। এই সচেতনতা আমাদের ফিরাতে হবে আমাদের সাধারণের মধ্যে, আমাদের গ্রামে গঞ্জে সকল জায়গায়। যে পরামর্শগুলো এসেছে আপনাদের তরফ থেকে, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, এই ধরনের প্রতিষ্ঠানগুলো, নজরুল ইনস্টিটিউট, এর মাধ্যমে যেন আমরা বাংলা ভাষাকে সারা বাংলায়, বাংলাদেশে যে একটা প্রমিত একটা রূপ যেন আমরা দিতে পারি। এরপরে যে যার আঞ্চলিক ভাষায় কথা বলবে। আমরা খুবই অবাক হয়ে লক্ষ্য করেছি, বানান নিয়ে আপনি কথা বলেছেন, একজন মন্ত্রী হয়েছে এবার, মানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী, তিনি তার ফেসবুকে পোস্ট দিয়েছেন, বিজ্ঞান ও প্রযুক্তি সবগুলো বানানি ভুল। তিনি বয়রসইকার ভয়ে বিজ্ঞান লিখছেন, আর প্রযুক্তিকে লিখছেন প্রযুক্তি, মানে পর নিচে র ফলা নেই। তো তিনি মন্ত্রী হয়েছেন আমাদের এই বাংলাদেশে বিজ্ঞান, এবং তার ফেসবুক পোস্ট, এটা আবার ভাইরাল হয়েছে, স্ক্রিনশট দিয়েছে অনেকে। তো এই ব্যক্তিগুলো যখন রাষ্ট্র ক্ষমতায় যায়, তারা তো এগুলোর গুরুত্ব আসলে বুঝবে না, এটাই স্বাভাবিক। তো লিলিন ভাই, আজকের এই অনুষ্ঠানে আমি ছোট করে একটু কষ্টের কথা বলি। এই যে আপনি মাতৃভাষা দিবস, ইনস্টিটিউট, প্রত্যাশা, প্রাপ্তি, অনেকগুলো কথা বলছেন। এই যে মাতৃভাষা, যে আমরা আমাদের লোকজন যে রক্ত দিয়েছে, আমাদের যে মাতৃভাষা মানে রাষ্ট্রভাষা, মানে আমরা আয় করেছি রক্তের মাধ্যমে, এটার জন্য অ্যাপ্লিকেশন করেছে জাতিসংঘে যারা, তারাও বাংলাদেশে বাড়ি না। মানে এটা আপনি কষ্ট পাবেন না লজ্জা পাবেন আমি জানি না, তারা হচ্ছে বিদেশি, যারা প্রবাসী বাংলাদেশি, তাদের নামও সালাম এবং রফিক, কানাডায় বসে তারা অ্যাপ্লাই করেছে। যদিও সরকার এটাকে নিজের তহবিলে নেওয়ার চেষ্টা করেছে আর কি, সেই স্বীকৃতি। কিন্তু মাতৃভাষা যে ইনস্টিটিউট, আমার ধারণা ওই 2 জন যারা অ্যাপ্লাই করেছিল তাদেরকে ডেকে নিয়ে এসে তাদেরকে এই ইনস্টিটিউটের মানে কর্ণধারদের মাথার উপরে বসিয়ে দেওয়া উচিত। কারণ তারাই সর্বপ্রথম ভেবেছিলেন যে বাংলা নিয়ে কাজ করতে হবে, বাংলা সামনে নিয়ে যেতে হবে, এবং তারা আন্তর্জাতিক স্বীকৃতি দরকার। তাদের কিন্তু কোনো স্বীকৃতি হয়নি, সামান্যতম কোনো সম্মানও দেওয়া হয়নি। আবার বৈষম্যের কথা যদি বলি, তাহলে বলবো যে পাকিস্তান, পশ্চিম পাকিস্তান যখন আমাদের উপর এটা চাপিয়ে দিল যে আমাদের ভাষা হবে উর্দু, দেখেন কি ধরনের ভণ্ডামো সেখানে তারা করেছিল, শুধুমাত্র রাজনৈতিক কারণে।
আমাদেরকে দাবিয়ে দেওয়ার কারণে দেখেন পাঞ্জাব অথবা কি বলে বেলুস্তান, সেখানেও কিন্তু মানুষজন উর্দুতে কথা বলতো না। ইভেন তাদের পশ্চিম পাকিস্তানে মাত্র 2% লোক উর্দুতে কথা বলতো। সেইটা আমাদের উপর চাপিয়ে দেওয়ার কারণ কি বলেন তো? কোনো ধরনের কি যৌক্তিকতা আছে এখানে? তার মানে কি একটা বৈষম্য, একটা বিভৎস অন্যায় জাতির ঘাড়ে চাপিয়ে দিয়ে আপনি আসলে একটা শকুনির মতো করে বসে থাকবেন। তো শকুন যারা যারা ছিল বাংলাদেশে, আমরা তো মনে করি তারা পগার পার হয়েছেন, নিজেদের জীবন যৌবন হাতে নিয়ে কোনো রকম বেঁচে গেছেন। তাহলে উচিত নতুন বাংলাদেশে যারা নেতৃত্ব দেবেন তারা অবশ্যই এই ভাষার যে একটা বিরাট বড় একটা রাজনীতি ছিল, ভাষার যে বিরাট বড় একটা রূপরেখা আছে, সেটা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। এটা আমাদের রাজনীতির সাথেও জড়িত। জি, ধন্যবাদ। অনেকগুলো পরামর্শ আমরা পেয়েছি আপনার কাছ থেকে এবং অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনি করেছেন। আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে এসে কষ্ট করে 21শে ফেব্রুয়ারির আজকের এই বন্ধের দিনে বাসায় হয়তো সময় কাটাতে পারতেন, কিন্তু আপনি জাতির কল্যাণে নিজেকে এখানে আপনি এসেছেন এবং কিছু কথা বলেছেন। আপনার প্রতি শুকরিয়া জানাচ্ছি, অনুষ্ঠানকেও ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি সৈয়দ আল জাবেরকে। সুন্দর কয়েকটি কবিতা তিনি আবৃত্তি করেছেন। আমরা হাদিউজ্জামান বুলবুলকে আগেই ধন্যবাদ দেব না, আমি একটু বিদায় নিয়ে এসে হাদিউজ্জামান বুলবুলের একটি গান শোনার মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠান শেষ হবে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত 21-এর পংক্তিমালা অনুষ্ঠানে কবিতা শুনেছি, গান শুনেছি, আরও শুনবো, এবং অমূল্য কিছু কথা আমরা এখানে শুনেছি, যে কথাগুলো খুবই দামি আলোচনা হয়েছে। আমরা প্রত্যেক বছরই আলোচনা করি এবং 21শে ফেব্রুয়ারি আসলেই এই কথাগুলো উচ্চারিত হয়। 22 তারিখ থেকে আমরা কথাগুলো ভুলে যাই এবং আগের মতোই চলি। এভাবে 74 বছর ধরে আমরা চলছি, আরও কতদিন আমরা চলবো আমরা জানি না, তবে এর অবসান হওয়া দরকার। আসুন আমরা আমাদের ভাষাকে ভালোবাসি, আমাদের ছোট্ট সোনামণিদেরকে প্রমিত বাংলা শেখানোর মাধ্যমে বাংলা ভাষার যে মর্যাদা সেটা আমরা রক্ষা করি। এই অনুষ্ঠান দেখবার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখন সর্বশেষ আমাদের আজকের শিল্পী হাদিউজ্জামান বুলবুল, তার কাছ থেকে একটি চমৎকার ভাষার গানের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান শেষ হবে। বুলবুল, তোমাকে ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আসার জন্য। জি, ধন্যবাদ পেনভিশন টিভিকেও। আমি সর্বশেষ যে গানটি পরিবেশন করছি তার লেখা এবং সুর জাফর ফিরোজ, এবং ফেব্রুয়ারি নিয়ে খুবই প্রচলিত একটি গান, সবার মুখে মুখে এই গানটি আছে। আমি চেষ্টা করছি এই গানের মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হবে ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। সালাম লিখেছে মা রফিক, লিখেছে মা বরকত, লিখেছে মা আমরা পারিনি তাই তাদের ত্যাগের দান কখনো ভুলে যাব না। সালাম লিখেছে মা রফিক, লিখেছে মা বরকত, লিখেছে মা আমরা পারিনি তাই তাদের ত্যাগের দান কখনো ভুলে যাব না। আমরা পারিনি তাই তাদের ত্যাগের দান কখনো ভুলে যাব না। পিচ ঢালা পথটা রক্তে হলো লাল, লাল হলো শিমুলের ফুল, রক্ত চূড়ার ডালে বর্ণমালা দোলে অ আ ক খ যার নাই তুল। পিচ ঢালা পথটা রক্তে হলো লাল, লাল হলো শিমুলের ফুল, রক্ত চূড়ার ডালে বর্ণমালা দোলে অ আ ক খ যার নাই তুল। সারে গা রে গা মা, সারে গা রে গা মা, গা মা পা মা পা ধা পা ধা নি ধা নি সা। সালাম লিখেছে মা রফিক, লিখেছে মা বরকত, লিখেছে মা আমরা পারিনি তাই তাদের ত্যাগের দান কখনো ভুলে যাব না। আমরা পারিনি তাই তাদের ত্যাগের দান কখনো ভুলে যাব না। রক্ত
রক্তের আচরে এই যে লেখা নাম, সবুজের মাঝে লাল বিন্দু, বিশ্ব অবাক দেখে জীবন বাজি রেখে রচে যায় চেতনায় মহাসিন্ধু। রক্তের আচরে এই যে লেখা নাম, সবুজের মাঝে লাল বিন্দু, বিশ্ব অবাক দেখে জীবন বাজি রেখে রচে যায় চেতনায় মহাসিন্ধু। সারে গা রে গা মা, সারে গা রে গা মা, গা মা পা, মা পা ধা, পা ধা নি ধা নি সা। সালাম লিখেছে মা রফিক, লিখেছে মা বরকত, লিখেছে মা। আমরা পারিনি তাই তাদের ত্যাগের দান কখনো ভুলে যাব না। আমরা পারিনি তাই তাদের ত্যাগের দান কখনো ভুলে যাব না। আমরা পারিনি তাই তাদের ত্যাগের দান কখনো ভুলে যাব না। আমরা পারিনি তাই তাদের ত্যাগের দান কখনো ভুলে যাব না।